আচ্ছা, মেসেঞ্জার ব্যবহার না করলে কি হয়? আমিও তো বলি মেসেঞ্জার ব্যবহার করলে কি হয়? এত ছেলেরা তোমাকে অহেতুক মেসেজ করছে, উল্টো পাল্টা মেসেজ করছে, তারপরও তুমি বলছো ব্যবহার করলে কি হয়? আমার এসব মেসেজ দেখতে ভালো লাগে। তুমি আমার প্রতি কেয়ার না করে সারাদিন মোবাইলটা নিয়ে মেসেজগুলো পড়ো, তখন আমার কিন্তু খারাপ লাগে। মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমিও তোমাকে বলছি তোমার এই বদ অভ্যাসটা চেঞ্জ করো। আমি তো বললাম আমার ভালো লাগে, আমি এই অভ্যাস পরিবর্তন করতে পারবো না। লামিয়া, তোমার অভ্যাস পরিবর্তন করতে না পারলে আমাকে হয়তো পরিবর্তন হতে হবে বলেই সুজন বাসা থেকে বের হয়ে গেল। আহা, এখানে পরিবর্তনের কি হলো? বেডরুম থেকে বের হতেই সুজনের মায়ের সাথে দেখা হয়ে গেল। সুজনের মা ফরিদা বেগম জানতে চাইলো, কি ব্যাপার, সকালবেলা এত চেঁচামেচি করছিস কেন? আম্মা, ধুত্রা ফল চেনো? যে ফলটা খেলে মাথা ঘুরে নেশা নেশা হয়, অনেক সময় পাগল হওয়ার সম্ভাবনা থাকে। আমি ধুত্রা ফল খেয়ে ফেলেছি, এখন আমারও কেমন জানি লাগছে বলেই সুজন তার মায়ের সামনে থেকে চলে গেল। ফরিদা বেগম সুজনের কথার আগাগোড়া কিছুই বুঝলো না, শুধু হা করে তাকিয়ে রইল। মনে মনে বলল, এই ধুত্রা ফলটা কি? সুজনের বাপে কি চেনে? যায় তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি। ভাবতে ভাবতে বেডরুমের দিকে চলে গেল। সুজন সিঁড়ি দিয়ে নামতেই সিঁড়ির মধ্যে দেখা হয়ে গেল তার ছোট বোন বন্যা ও বোন জামাই ফুরকানের সাথে। ফুরকান সালাম দিয়ে হাসি মুখে বলল, ভাইজান কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আর তোমরা? হঠাৎ করে বন্য ভাইয়ের হাত ধরে বলল, ভাইয়া ও গতকাল থেকে বলছে তোমাদের বাসায় আসবে, ওর নাকি তোমাদের বাসায় বেড়াতে আসতে মন চাইছে। সুজন মুচকি এসে বলল, তোমাদের বাসা কি? এটা কি তোর বাসা না? বিয়ের পর কি আর আমার বাসা আছে? সব সময় পাকনা কথা, যা উপরে যা। সুজন সিঁড়ি বেয়ে নিচের দিকে চলে গেল। বন্যা ও ফুরকান বাসার দিকে পা বাড়ালো। আমি বুঝলাম না, হঠাৎ তুমি ধুত্রা ফল সম্পর্কে জানতে চাইছো কেন? তোমার জানা থাকলে তুমি আমাকে বলবে, আর না জানা থাকলে নাই। তা নিয়ে এত উত্তেজিত হওয়ার কি আছে? উত্তেজিত হওয়ার অনেক কিছুই আছে, কারণ একদিন আমি বন্ধুদের পাল্লায় পড়ে ধুত্রা ফলের কয়েকটা বিচি খেয়ে ফেলেছিলাম, তারপর দুদিন নাকি আমাকে পানিতে চুবিয়ে রেখেছিল। তার মানে সুজন ঠিকই বলেছে, ধুত্রা ফল খেলে মাথা ঘুরে নেশা নেশা লাগে। এর মানে তুমি বুঝলেও আমি কিন্তু মানেটা বুঝতে পারলাম না। সকালবেলা তোমার ছেলে ধুত্রা ফলের কথা কেন বললো সেটা তো আমিও বুঝতে পারছি না, কারণ তোমার ছেলে তো তোমার মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। এমন সময় বন্যার ডাক শুনে ফরিদা বেগম চমকে উঠলো, মুখটা হাসিতে ভরে উঠলো। আমার মেয়ে এসেছে, আসো আসো, আমার মেয়ের সাথে দেখা করে আসি। কিন্তু আমি বুঝলাম না, হঠাৎ কিছু না জানিয়ে বন্যা সকাল সকালে চলে আসলো। তোমার এত কিছু বুঝতে হবে না, আসো তো বলেই ফরিদা বেগম তার স্বামী মুসলিম উদ্দিনের হাতটা ধরে বিছানা থেকে নামিয়ে রুম থেকে বের হয়ে গেল। ভাবি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, আমি জানতাম তোমরা আসবে। বন্যা অবাক হয়ে বলল, তুমি কি করে জানতে আমরা আসবো? লামিয়া কিছুটা থতমত খেয়ে বলল, আমার মন বলছিল, তাই তো সকাল থেকে তোমাদের জন্য ভালো মন্দ রান্না করে রেখেছিলাম। ফোরকান বলল, আসলে আমাদের জন্য ভাবির খুব টান, তাই তো আমি শ্বশুর বাড়ি বারবার বেড়াতে আসতে চাই। লামিয়া বলল, ফোরকান ভাই, হঠাৎ আপনার মুখে এমন কথা? আপনি তো আগে বন্যাকেও ঠিক মতো আমাদের বাড়িতে আসতে দিতে চাইতেন না। ফোরকান আমতা আমতা করে বলল, এখন থেকে মাঝে মাঝে আসবে। আমি আসবো ভাবি, শ্বশুর বাড়ি না আসলে সম্পর্কটা পাকাপোক্ত হয়ে থাকে না ঠিক মতো। এমন সময় শ্বশুর শাশুড়িকে আসতে দেখে তাদের সালাম দিল। ফরিদা বেগম জড়িয়ে ধরে বলল, কি রে মা, কি হয়েছে? এত সকাল সকাল চলে আসলি? আমি এসেছি তাতে কি অন্যায় হয়েছে? মুসলিম উদ্দিন বলল, আহা, অন্যায় হবে কেন? তোর সাথে তো রাতেও কথা হলো, তখন তো তুই বললি না যে বাসায় আসবি। আচ্ছা এসব বাদ দাও তো, অনেক দূর থেকে এসেছে, চলো বাবা বেডরুমে গিয়ে রেস্ট নেবে। বন্যা আর ফোরকানকে নিয়ে ফোরকানের শ্বশুর শাশুড়ি বাসার দিকে চলে গেল। লামিয়া পেছন থেকে তাদের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল। শোয়া থেকে উঠে বিছানার সাথে হেলান দিয়ে রাগান্বিত হয়ে সুজন বলল, লামিয়া উঠে বসো, তোমার সাথে আজকে একটা বোঝাপড়া হওয়া দরকার। লামিয়াও শোয়া থেকে উঠে বসে বলল, কি হয়েছে বলো? রাত এখন কয়টা বাজে? তুমি এখনো মেসেঞ্জারে মেসেজ করছো? এত মেসেজ তুমি কার সাথে করছো? আমি তো বললাম তোমাকে সব আমি খুলে বলবো। আগামীকাল শুধু একটা দিন তোমার কাছে চেয়ে নিচ্ছি, এখন কোনো কথা বলো না, তুমি ঘুমিয়ে পড়ো। আগামীকাল মানে কি? আর একটা দিন তুমি আমার কাছে চেয়ে নিচ্ছ কেন? আগামীকাল কি তুমি কোনো ছেলের সাথে পালিয়ে যাবে নাকি? সুজন, তুমি এসব কি বলছো? আমি কেন পালিয়ে যাব? তোমার মতিগতি আমার ভালো লাগছে না। তুমি দিনরাত শুধু কার সাথে মেসেঞ্জারে চ্যাট করো। আমি যার যার সাথে চ্যাটিং করি তোমাকে আগামীকাল তাদের সাথে পরিচয় করিয়ে দেব। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। দেখো, আমি এমন কোনো কাজ করি না, তুমি ভালো করেই জানো। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আর আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কারণ আমার জামাইটা বর্তমান যুগে ফেসবুক ইউজ করে, কিন্তু কোনো মেয়েকে কোনোদিনও ডিস্টার্ব করে না। কিন্তু আমার বউকে তো অনেক ডিস্টার্ব করে। যারা তোমার বউকে ফেসবুক মেসেঞ্জারে ডিস্টার্ব করে তাদের মুখোশ খুলে দেওয়ারই ব্যবস্থা করছি। প্লিজ জানু, তুমি আমাকে একটা দিন একটু সময় দাও, আর আগামীকাল আমার সাথে একটা জায়গায় যাবে, আর আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে আমাকে একটু সহযোগিতা করবে। আচ্ছা ঠিক আছে বলেই সুজন শুয়ে পড়লো। লামিয়া মুচকি হেসে সুজনের মাথায় হাত বুলাতে লাগলো। সকালবেলা বোরকা পরে লামিয়া বাসা থেকে বের হবে। এমন সময় পেছন থেকে বন্যা এসে ডাক দিয়ে বলল, এই দাঁড়ান। পাশে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, আপনি কে? আমাদের বাসায় কার কাছে এসেছিলেন? লামিয়ার কণ্ঠ চেঞ্জ করে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার স্বামী ফুরকানের কাছে এসেছিলাম। ফুরকানের কাছে এসেছিলেন মানে? ও তো বাসায় নেই। আমি
জানি বলেই চলে যাচ্ছি। দাঁড়ান, আপনার মুখোশ খুলুন। সত্যি করে বলুন তো আপনি কেন ফোরকানের কাছে এসেছিলেন? কারণ আপনার জামাই আমাকে খুব ভালোবাসে। কথাটি শোনা মাত্র বন্যার মাথা গরম হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, আপনি মুখোশ খুলবেন নাকি আমি আপনার মুখোশ খুলবো? লামিয়া মুখের মুখোশটা খুলতেই বন্যা চমকে উঠল। লামিয়া হাসতে হাসতে বলল, সামান্য একটু বোরকা পরলাম, মুখোশ পরলাম, তাতেই তুমি আমাকে চিনতে পারলে না? হঠাৎ তুমি বোরকা পরে কোথায় যাচ্ছ? বোরকা পরে মুখোশ পরে একজন মুখোশধারী মানুষকে ধরতে যাচ্ছি মানে কি ভাবি? মানেটা খুবই সোজা। আমরা প্রতিটা মানুষ একটা মুখোশ পরে ঘুরে বেড়াই, কিন্তু খালি চোখে সেই মুখোশটা আমরা দেখতে পাই না। উপরের রূপটা দেখে হয়তো সবাই ভাবি মানুষটা কত ভালো, কিন্তু আমরা যদি মানুষগুলোর ভেতরটা দেখতে পেতাম তাহলে বুঝতে পারতাম সেই মানুষগুলো আমাদের সাথে কতটাই না ভালোভাবে অভিনয় করে। ভাবি, আমি তোমার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার মানেটা বুঝি না, একটু বুঝিয়ে বলো। তুমি বোঝো না বলেই তোমাকে আমার অনেক ভালো লাগে। আমার দেখা তুমি একটা খুব সরল সোজা ভালো মেয়ে। এমন সময় সুজন মেইন দরজার সামনে এসে বলল, কি ব্যাপার? তোমাকে না বললাম বের হও, আমি আসছি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? চলো চলো। লামিয়া বন্যার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সুজনের সাথে বাসা থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে বসে ফরিদা বেগম টিভি দেখছে। এমন সময় মোসলেম উদ্দিন বাহির থেকে এসে ড্রয়িং রুমে প্রবেশ করে ফরিদা বেগমের পাশে সোফায় বসে বলল, কি ব্যাপার? কিছুই তো বুঝলাম না, হঠাৎ বৌমা বোরকা পরে সুজনের সাথে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে আমি তো জানি না, আমাকে তো কিছুই বলেনি। আর বোরকা পরলে সমস্যা কি? সমস্যা না, কিন্তু বৌমাকে তো কখনো বোরকা পরতে দেখিনি, তাই আর কি বললাম। তোমার এত ভাবতে হবে না, সুজন যখন সাথে আছে হয়তো কোথাও গিয়েছে। তুমি কি চা খাবে? তোমাকে চা দেবো? দাও, মন চাইলে দাও। আচ্ছা বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ফরিদা বেগম বাসার ভেতরে চলে গেল। মোসলেম উদ্দিন টিভি দেখছে। রেস্টুরেন্টের আগে থেকে বসা আছে ফোরকান। বোরকা পরা লামিয়া রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই ফোরকান দাঁড়িয়ে গেল। লামিয়া পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে থেকে বলল, আপনি কে? আমি হলাম সুচরিতা। সুচরিতা? কি ব্যাপার, তুমি বোরকা পরে এসেছো কেন? আমি সবসময় বোরকা পরে চলাচল করি। ও আচ্ছা, ঠিক আছে, বসো। দুজনেই চেয়ারে বসতেই এমন সময় সুজন প্রবেশ করলো। সুজনকে দেখে আবারও দুজন দাঁড়িয়ে গেল। ফোরকানের চোখ বড় বড় হয়ে গেল। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া আপনি এখানে? আমিও তো জানতে চাইছি তুমি এখানে কেন এসেছো। আর এই মেয়েটাকে? ফোরকান কি বলবে বুঝতে পারছে না, আমতামতা করে বলল, আমি ওকে চিনি না ভাইয়া। এবার বোরকাওয়ালি বলল, কি বললে তুমি? আমাকে চেনো না? আমার সাথে আজ 10 দিন যাবত তুমি চ্যাটিং করো, আমার সাথে দেখা করার জন্য আজকে ঢাকা থেকে তুমি চট্টগ্রামে এসেছো, আর এখন বলছো তুমি আমাকে চেনো না? বলেই মুখোশটা খুলে ফেললো। ফোরকান চমকে উঠলো, কাঁপা কাঁপা গলায় বলল, ভাবি আপনি? হ্যাঁ আমি, তোমার স্বপ্নের রানী সুচরিতা, যাকে তুমি পাগলের মতো ভালোবাসো। ঘরে সুন্দরী স্ত্রী থাকে, যার প্রেমে তুমি দেওয়ানা হয়েছো, যাকে তুমি দিনরাত মেসেজ করো। সুজন, তোমার বোনজামাইকে ধরতে আমি নাটকটা সাজিয়েছি। আর তোমার বোনজামাই যে বছরে একবার আমাদের বাসায় আসতো না, সে আজ সকাল সকাল চট্টগ্রামে কেন এসেছে জানো? সুচরিতার সাথে দেখা করার জন্য। ফোরকান বুঝতে পারলো সে ধরা খেয়ে গেছে। আর এটা যদি বন্যা জানতে পারে, তার মা বাবা জানতে পারে, তাহলে তার মান সম্মান বলে কিছুই থাকবে না। হাউমাউ করে কান্না করতে করতে লামিয়াও সুজনের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। সুজন বলল, তুমি এখন কেন ক্ষমা চাইছো? তুমি একবার ভেবে দেখো তো, বন্যার সাথে যদি এভাবে কেউ মেসেঞ্জারে ডিস্টার্ব করতো, বন্যা যদি তোমাকে রেখে অন্য ছেলের সাথে চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকতো, তাহলে তোমার কেমন লাগতো? ভাইয়া আমি ভুল করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিনও আমি এমনটা করব না। লামিয়া বলল, আমার ফোনে সব রেকর্ডগুলো রেখে দিলাম, ভবিষ্যতে তুমি যদি এমন কোনো কাজ করো তাহলে তোমার কপালে দুঃখ আছে। প্রিয় ভিউয়ার্স, এভাবে এই মুখোশধারীদের মুখোশ উন্মোচন করুন, কারণ এরা সমাজের শত্রু। এরা সামাজিক বন্ধনগুলো ছিন্ন করছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন ও ফয়সাল।